সো সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই দশমীর। আর আহসান ভাইয়ের সাথে সামনাসামনি আজকে কথা হচ্ছে, এর আগেও ফোনে কথাবার্তা হয়েছে। এবং সেলফ হেলিং হাব এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকেও আমি কৃতজ্ঞতা জানাই যে এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে বাংলা ভাষায় যোগের প্রচার প্রসারের জন্য উনি উদ্যোগী হয়েছেন। এটা অত্যন্ত মহৎ একটা ব্যাপার। আর আমার আজকে বিশেষ ভালো লাগছে এই কারণে, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করি আমাদের ভারতে। কিন্তু আজকে আমার সৌভাগ্য হয়েছে যে অন্য একটা দেশে, আহ, বাংলাদেশের আপনারা আজকে কিছু কথা শুনবার জন্য একত্রিত হয়েছেন। এইটা আমার একটা বিশেষ প্রাপ্তি। এবং প্রত্যেকটা দেশেই তো আলাদা আলাদা ভাবনা চিন্তা আছে, কিন্তু আমরা যৌগিক কনসেপ্টের মাধ্যমে কিরম ভাবে মিলিত হতে পারি, সেটাও কিন্তু একটা খুব আনন্দের বিষয়। সময় আমাকে একটুখানি নক করবেন যে কোনখানে আমি থামবো, তারপরে একটুখানি সময় আমি রাখবো প্রশ্ন উত্তরের জন্য। সবাই একটু মানে ফ্রি ফিল করবেন, ফ্রি ফিল করে যার যেরকম প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে একটু এক্সপ্লেনেশন যোগ সম্পর্কে। তো আমাদের ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, কলকাতায় যোগ ভীষণভাবে এগিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার ডিগ্রি হচ্ছে, পিজি কোর্স হচ্ছে, পিএইচডি হচ্ছে। এবং স্পেশালি আমার কাজ হচ্ছে যে যোগ থেরাপি আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, প্লাস মানুষকে যোগ ট্রিটমেন্ট, এটার মাধ্যমে মানুষকে পরিষেবা আমরা দিচ্ছি, এবং সাকসেস রেটটা কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, এবং আজকে মানে এই যে সেলফ হেলিং হাবের যে উদ্দেশ্য, একটু আগে বললেন রশিদ ভাই, যে আগে নিজেকে ঠিক করতে হবে, তারপরে সেই পরিষেবাটাই আমি সুন্দরভাবে অন্যান্য মানুষকে কিরম ভাবে দিতে পারি, তার জন্য সিরিয়াসলি একটু পড়াশোনা করা দরকার। এবং যোগের এরিয়াটা এতটা বড়, এখানে আপনি যেদিকে চাইবেন সেদিকেই কিন্তু ফ্লারিশ করতে পারেন। যেমন ধরুন, যোগ ফিলোসফি, যোগের যে সাইকোলজিক্যাল যে ব্যাকগ্রাউন্ড আছে, এবং টোটাল যৌগিক কনসেপ্টটাই হচ্ছে সাইকোলজির ওপরে বেস্ট, মন নিয়ে আমাদের কাজ। যোগ থেরাপি, প্রত্যেকটা ঘরে ঘরে আর্থ্রাইটিস, ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এরকম ভীষণ রকম সমস্যা, ইনডাইজেশন, এবং বর্তমান সমাজের যে সমস্যা, যে স্ট্রেস। তো আজকে সারা পৃথিবীতে প্রমাণিত হয়ে গেছে যে সমস্ত ডিজিজের কারণ হচ্ছে সাইকোসোমাটিক, অর্থাৎ মনের সমস্যা থেকে আমরা এক একটা ডিজিজ তৈরি হচ্ছে। এখন যারা প্রফেশনালি এটাকে নিয়ে কাজ করতে চান, তাদের খুব সিরিয়াসলি এই কারণগুলো জানতে হবে, যে ফিলোসফি কি বলছে, হ্যাঁ, এর বিজ্ঞানটা কি, আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করি তার সায়েন্সটা কি, কিরকম ভাবে সেটা অ্যাপ্লাই করব, তার ডোজিংটা কি হতে পারে। হ্যাঁ, এবং সেটাকে সাপোর্ট করছে আমাদের ট্র্যাডিশনাল যে স্ক্রিপচার, যৌগিক কনসেপ্ট। তো আমি সেই ব্যাপারে একটুখানি ইনফরমেশন দিয়ে তারপরে আপনাদের যে প্রশ্ন, সেই রিলেটেড বক্তব্যটা অনেক বেশি জরুরি, যে কোন জায়গাটায় আপনারা আছেন, আপনাদের ভেতরের প্রশ্নগুলো কি। তো সবার আগে যেটা বলা দরকার, খুব সহজভাবে আমি আমার সমস্ত স্টুডেন্ট এবং মানুষকে এটা বোঝাবার চেষ্টা করি, যে খুব সহজভাবে যোগটাকে বোঝা দরকার। এখন মানুষের কতগুলো ধারণা আছে, যোগ মানেই বিশেষ একটা পোশাক পরতে হবে। হ্যাঁ, যোগ মানেই সংসার ত্যাগ করে হিমালয়ে চলে যেতে হবে। যোগ মানেই আসন, শুধু আসন। যোগ মানেই শুধু মেডিটেশন। এটা কিন্তু না। হুম আহ, এইটা সবার আগে, যে যোগটা মানেটা কি। এই যে আপনি এখন আমার ক্লাসটা যে শুনছেন, আপনি কিন্তু যোগ করছেন। মানুষ সচেতন ভাবে এবং অসচেতন ভাবে প্রত্যেকটা সেকেন্ড যোগ যুক্ত, এইটা বুঝতে হবে।
হ্যাঁ, তো কিরকম ভাবে, যেমন ধরুন আমাদের দশমীর পরে খাওয়া দাওয়া চলে, মিষ্টি মুখ করানো হয়, এটাকে আমরা কি বলতে পারি, জলযোগ। হ্যাঁ, কোনো একটা মানুষ এসে আমার কোনো একটা কমপ্লেন করে দিল, সেটাকে আমরা কি বলি, অভিযোগ। হুম, কারোর সম্পর্কে একটু কোনো রিকোয়েস্ট করছে, অনুযোগ। ওয়েদারটা খারাপ হয়ে গেল, দুর্যোগ। হুম, তো এইরকম ভাবে আমি একটা, আপনারা ক্লাস করে যোগ নিয়ে একটা খুব ভালো কাজ অফার পেলেন, সেটাকে কি বলবো, সুযোগ। তো এইরকম ভাবে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সেকেন্ড আমরা যোগযুক্ত হয়ে আছি, সচেতন ভাবে এবং অসচেতন ভাবে। কিন্তু আমরা সে ব্যাপারে সচেতন নই। আমরা যারা প্রফেশনালি যোগটা নিয়ে কাজ করতে চাই, আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে যে কাজের এরিয়াটা কি, কোন জায়গায় আমরা ফোকাস করব, কোন বিষয়গুলোকে তুলে এনে সেগুলো আমরা মানুষকে প্রেজেন্ট করব, অ্যানালিসিস করব। হ্যাঁ, এবং এই যে অ্যানালিসিস করার জায়গাটার জন্যই পড়াশোনা করার দরকার আছে। এবং বিজ্ঞান ভিত্তিক যে বিষয়, অ্যানাটমি, ফিজিওলজি, হ্যাঁ, এবং ডিজিজটাকে বোঝবার জন্য আমার ডিজিজের সিভিয়ারিটি কি, হ্যাঁ, সেখানে আমি কোন ধরনের আসন প্রাণায়াম দেব, কোন ধরনের মেডিটেশন দেব, এগুলো আহ, আমাকে বোঝবার জন্য কিন্তু পড়াশোনাটা করতে হবে। এখন অনেকেরই ধারণা, আমাদের দেশেও কারো কারো এরকম মনে হয় যে এটার জন্য এত পড়াশোনা করার দরকার কি। হুম, তো এইটার জন্য অনেক বেশি করে পড়াশোনা করার দরকার। তার কারণ ফিলোসফি থেকে আমরা সমস্ত তথ্য পাচ্ছি, ফিলোসফিটা জানতে হবে, এবং একটা ফিলোসফি না, অনেকগুলো ফিলোসফির সাপোর্ট আমাদের নিয়ে বুঝতে হয়। যেমন পতঞ্জল যোগ দর্শন, হঠযোগ প্রদীপিকা, বশির সংহিতা, তৈত্তরীয় উপনিষদ। হ্যাঁ, তো এইরকম অনেকগুলো স্ক্রিপচারের সাপোর্ট আমাদের নিয়ে বুঝতে হয়। কেন আজ থেকে হাজার হাজার বছর আগে যোগীরা বিভিন্ন সূত্র এইরকম দিয়ে গেছেন, কেউই কিন্তু খুব বিস্তৃত ভাবে খুব এক্সপ্লেনেশনটা ক্লিয়ারলি দিয়ে যাননি। তো সেইগুলোকে অ্যানালিসিস করে 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 মানে গুরুর সামনে বসে সিনিয়র যারা আছেন, হ্যাঁ, সায়েন্টিস্ট যারা আছেন, এটাকে আমরা বোঝবার চেষ্টা করছি প্রত্যেক দিনে। তো সেই জন্যেই এইটা একটা জার্নি, এবং এই জার্নিটার মধ্যে ঢুকলে ক্রমশ একটা নেশার মতো হয়ে যায়। তো সেইটাই একটুখানি আমরা আলাপ আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, কথার মধ্যেই মানে যোগ, যোগ কথার মধ্যেই কিন্তু সমস্ত কিছু উত্তর দেওয়া আছে। তো ওয়ার্ডটা আমাদের বোঝা দরকার। আমি যুক্ত, কিসের সাথে যুক্ত, এটা বলতে হবে, এটা বুঝতে হবে। আমি কি তাহলে যুক্ত নই? আমার কোথায় আমি তাহলে যুক্ত? এই যে কোথায় যুক্ত, এইটা যদি আমি বোঝবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি আমার সমস্যার জায়গাটা বুঝতে পারবো। হ্যাঁ, আমাদের প্রত্যেকের সমস্যা কি? আমাদের প্রত্যেকের সমস্যা হচ্ছে টেনশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন। আমাদের মনটা ভালো থাকে না, আমাদের শরীরটা ভালো থাকে না, আমাদের উৎসাহ নেই। এই যে ব্যাপারগুলো, যত 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 সমস্যা আছে, এই সমস্যাগুলোই, তাহলে আমি যদি খুব সরল ভাবে বলি যে আমার মন তাহলে কোথায়, আমার মন, আমি চাইবো যে একজন দুজন যদি কিছু মানে উত্তর, আমি হয়তো উত্তরটা চাইছি, আপনাদের থেকে কেউ একজন যদি উত্তরটা চট করে ছোট্ট করে একটা বলেন, তাহলে আমার ইন্টারাকশনটা অনেক সোজা হবে। তো প্রশ্ন আপনাদেরকে আমি যদি একটা করতে চাই, যে আমার মন কোথায় থাকে, এটা যদি আপনাদের থেকে আমি জানতে চাই, কি বলবেন? যে কেউ খুব সহজভাবে, মন কোথায় থাকে? স্যার আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ বলুন, আমাদের মন কোথায় থাকে? আমাদের মাইন্ডের মধ্যে। মনটা কি মাইন্ডের? মন মাইন্ডের মধ্যে থাকে, ঠিক আছে। আর আমাদের মনটা আসলে সর্বদাই বিচরণশীল, এক জায়গায় থাকে না। একই জায়গায় থাকে না, ব্যাস আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আরেকজন। স্যার আমি বলি। হ্যাঁ
আমাদের মনটা আমাদের সংবেদনার সাথে যুক্ত। সংবেদনের সাথে যুক্ত। আচ্ছা, আর আমরা যখন যে কাজ করি সে কাজের হুম, সাথে মন থাকে। হ্যাঁ, এটা। আর স্যার, হ্যালো হ্যাঁ, একজন স্যার। লিখেছেন। হ্যাঁ, 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 বলুন। হ্যাঁ হ্যাঁ, স্যার, বলুন, আমার শুনতে মনে পাচ্ছি। হয়, হ্যাঁ আমার মনে হয় মনটা মাল্টিটাস্কিং এর মতো কাজ করে। হুম, আচ্ছা, একজন লিখেছেন মন বিক্ষিপ্ত, একদম ঠিক কথা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটাকে আমরা আরেকটু ভালোভাবে বুঝবো, এইটার ওপরেই টোটাল যৌগিক যে কনসেপ্ট দাঁড়িয়ে আছে। হুম, হ্যাঁ, মন অ্যাকচুয়ালি, আমি খুব সহজ ভাবে যদি বলি, মন আমার কাছে থাকে না, মন বাইরে থাকে। কিরকম? ধরুন আপনার টেনশন হচ্ছে, হ্যাঁ, তাহলে মনটা কোথায়? ওই টেনশনে। হ্যাঁ, প্রত্যেকটা আমাদের যে সমস্যাগুলো, আমার শরীরটা খুব, আমার হয়তো হাঁটুতে ব্যথা, তাহলে মন কোথায়? ওই হাঁটুতে ব্যথায়। আচ্ছা, আমি হয়তো কোথাও যাচ্ছি, সেখানে হয়তো আমার দেরি হচ্ছে, আমি পৌঁছতে পারছি না, ট্রাফিক জ্যামে পড়েছে, তাহলে মন কোথায়? ওইখানে। তো এইরকম যত 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 বিষয় আছে, প্রবলেম আছে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, টেনশন, মন ওইখানে এঙ্গেজ হয়ে আছে। ওকে, এইবারে আমরা কতগুলো জায়গা তুলে ধরবো, সেখান দিয়ে আমরা দেখব যে যোগ এ ব্যাপারে কি বলছে এবং মনের জায়গাটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বশিত সংহিতার কথা উল্লেখ করতে পারি, দ্যাট ইজ ভেরি ভেরি রেলিভেন্ট। বশিত সংহিতায় যোগ সম্পর্কে বলা হচ্ছে যে মনো প্রশমন যোগাহ উপায়, অর্থাৎ অশান্ত মনকে শান্ত করাই হচ্ছে যোগ। তাহলে আমরা দুটো জিনিস পেলাম খুব সরল ভাবে, একটা হচ্ছে শান্ত মন আর অশান্ত মন। হুম, এই এইটাই কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের মন অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, হ্যাঁ, এই সমস্ত কিছুকেই যদি আমি সরল ভাবে বলি, মানে অশান্ত মন। হ্যাঁ, আর এবারে ঋষি পাতঞ্জল কি বলছেন? ঋষি পাতঞ্জল মনের বিভিন্ন অবস্থার কথা বলছেন। ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, নিরুদ্ধ, একাগ্র আর মূঢ়। তার মধ্যে এই তিনটে, মূঢ়, ক্ষিপ্ত অ্যান্ড বিক্ষিপ্ত, এই তিনটে হচ্ছে নেগেটিভ এরিয়া। আর একাগ্র আর নিরুদ্ধ, এইটা হচ্ছে পজিটিভ এরিয়া। হুম, তো আমাদের সাধারণ মানুষের মন ওই তিনটে জায়গায় থাকে। মূঢ়, মূঢ় মানে ভীষণ লেজি। হুম, ক্ষিপ্ত মানে আমরা বলেন না যে খেপে গেছে, যে আমরা ভীষণ ভাবে অশান্ত হয়ে গেছি, ভীষণ ভাবে রেস্টলেসনেস অফ দ্য মাইন্ড, এটাকে আমরা বলছি ক্ষিপ্ত। আচ্ছা, বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত মানে একসাথে একটা কাজ করছি, সঙ্গে সঙ্গে অন্য আরেকটা বিষয় মাথায় ভাবছি, এটা বিক্ষিপ্ত। তাহলে এই তিনটে বলা হচ্ছে নেগেটিভ এরিয়া, ঋষি পাতঞ্জল বলছেন। সেখান থেকে আমাদের মনকে কোথায় আনতে হবে? একাগ্র অ্যান্ড নিরুদ্ধ। এটার জন্য কিন্তু যোগের প্রয়োজন, এবং আমাদের হ্যাপিনেস, আমাদের ভালো থাকা, মন্দ থাকা, হ্যাঁ, জীবনে উন্নতি করা, মেডিটেশন করা, এই সমস্ত কিছুর জন্য, প্রসপারিটি, জীবনে আনন্দ, এই সমস্ত কিছুর জন্য যেটা দরকার, শান্ত মন। আমি যদি এক প্লেট বিরিয়ানি ভালো করে খেতে পারি, খেতে চাই, তাহলে আমার একটা শান্ত মন দরকার। আমি যদি একটা পোশাক সুন্দরভাবে পরতে চাই, আমার শান্ত মন দরকার। আমি একটা সুন্দর বই পড়ছি, আমি একটা ফিল্ম দেখছি, একটা শান্ত মন দরকার। এবার আমি চোখ বন্ধ করে ধ্যান করতে চাইছি, আমার শান্ত মন দরকার। ঠিক এটারই উল্টো হয়ে গেলে মানুষের প্রবলেম, এবং এটাই সারা পৃথিবীর মানুষের সমস্যা, ল্যাক অফ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের অভাব, আমি মনঃসংযোগ করতে পারছি না। হ্যাঁ, তো যৌগিক যোগ হচ্ছে বিভিন্ন ধরনের টুলস, বিভিন্ন ধরনের টেকনিক, যে টেকনিকগুলোর ইউজ করে আমরা এই মনঃসংযোগের জায়গাটা ক্রমশ পাকা করতে পারি। ঠিক আছে, এবং সেক্ষেত্রে ঋষি পাতঞ্জল কি বলছেন, এবার আমরা একটু ইলাবরেটলি ভাববো। তার আগে আমাদের একটুখানি এক্সিস্টেন্স নিয়ে একটু বোঝা দরকার। সেটা কি? যেমন যোগ বলতে আমরা কি বুঝি সাধারণভাবে? আসন। কিন্তু আমি 1 ঘন্টা আসন করছি,
বাকি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমি কি করছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 23 ঘন্টাও আমি যোগযুক্ত হয়ে থাকবো, এই কনসেপ্টটা আমাদের নিতে হবে। হ্যাঁ, তো তার মানে এই যৌগিক যে ব্যাপার, এই কনসেপ্টটাই হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক অ্যাপ্রোচ মানে, বা এটাকে আমরা বলছি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, অর্থাৎ শুধু শরীরের জন্য না, হ্যাঁ, শরীরের জন্য আমাদের কিছু করতে হবে, মনের জন্য কিছু করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে, কিছু ডিসিপ্লিনের জন্য করতে হবে, আনন্দের জন্য। তো এইরকম বিভিন্ন বিষয় একটা ইন্টিগ্রেশনের কথা আমরা যোগের সম্পর্কে তথ্য পাচ্ছি। এটাকে একটুখানি তলিয়ে দেখা দরকার, এটার কোন রুট থেকে এই তথ্য আমরা পাচ্ছি সেটা, এটা বোঝবার জন্য আমাদেরকে তৈত্তরীয় উপনিষদের কনসেপ্ট নিতে হবে। অ্যাকর্ডিং টু তৈত্তরীয় উপনিষদ, আমাদের যে এক্সিস্টেন্স, এখানে বলা হচ্ছে আমাদের 5 লেয়ার এক্সিস্টেন্স, আমাদের 5টা সত্তা আছে, 5টা এক্সিস্টেন্স আছে, এবং এইটার ওপরেই কিন্তু এন্টায়ার আমরা যে যৌগিক ট্রিটমেন্ট করছি হলিস্টিক অ্যাপ্রোচে, এটা দাঁড়িয়ে আছে। সেটা কি? এবং একজন ধরুন মডার্ন মেডিসিনের ডক্টর, তিনি কিরম ভাবে ট্রিটমেন্ট করেন? যখন উনি পড়াশোনা করেন, আমরা উনি বডিটাকে কেটে কেটে দেখেন, ডিসেকশন করে, যে শরীরের কোথায় কি আছে। এইটার উপরেই কিন্তু মডার্ন মেডিসিনটা দাঁড়িয়ে আছে। কিন্তু যৌগিক যে কনসেপ্ট, এটার উপরে শুধু না, এটার পরেও যে আমাদের যে এক্সিস্টেন্স আছে সেগুলোর ওপরেও কিন্তু এটা কাজ করছে, সেটাই আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো এক্সিস্টেন্সটা কি? আমরা যেটাকে দেখছি, মানে আমার এই যে শরীর, এই শরীরটাকে আমরা বলছি অন্নময় কোষ। মানে অন্ন, ভাত ডাল রুটি তরকারি খেয়ে যে শরীরটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটাকে আমরা মেটেরিয়াল বডি বলছি। তো যোগীরা বলছেন যে এইটা কিন্তু শেষ না, এটার পরে তোমার আরেকটা শরীর আছে। কি সেটা? প্রাণিক বডি, মেড অফ প্রাণ। হ্যাঁ, কিরকম ভাবে বুঝবো যে আমি বেঁচে আছি? এই যে আমি বেঁচে আছি, হ্যাঁ, আমার ভেতরে একটা প্রাণ শক্তি আছে, সেইটাই হচ্ছে প্রাণিক বডি। বলছে এটা শেষ না, এই প্রাণিক বডির পেছনে তোমার আরেকটা বডি আছে, সেটা হচ্ছে মনের বডি, মন দিয়ে তৈরি। হ্যাঁ, তো এই যে আমরা, এই যে মন দিয়ে আপনি শুনছেন, মনের মধ্যে এত কিছু ভালো লাগা মন্দ লাগা, এটা একটা বডি। বলছে এটাও শেষ না, এটার পেছনে আরেকটা বডি আছে। সেটা কি? বলছে বিজ্ঞানময় কোষ, মনের পেছনে আছে বিজ্ঞানময় কোষ, অর্থাৎ ইন্টেলেকচুয়াল বডি। এই যে ধরুন আপনারা শুনছেন, শুনে একটা ভেতরের কোনো কনসাসনেস আপনাকে কিন্তু সবসময় বিচার করতে সাহায্য করছে, যে হ্যাঁ এটা এরকম, হ্যাঁ এটা এরকম, ঠিক আছে। এটা কে করছে? আমাদের বিজ্ঞানময় কোষ, এটাকে আমরা বলছি ইন্টেলেকচুয়াল বডি। বলছে এটাও শেষ না, এটার পেছনে আরেকটা বডি আছে। সেটা কি? সেটা হচ্ছে আনন্দময় কোষ। অ্যাকচুয়ালি এই আনন্দময়তা, এই আনন্দের জন্যই কিন্তু আমরা সমস্ত কিছু করছি। একটা ধরুন যা কিছু, একটা ভালো খাবার খাবো, হ্যাঁ, একটা ভালো পোশাক পরবো, একটা বেড়াতে যাব কোথাও, এই যে আপনারা ক্লাসটা করছেন, কেন? আনন্দ পাবো, করে কিছু জানতে পারবো। তো এই আনন্দ হচ্ছে উৎস, এটার জন্যই মানুষ সমস্ত কিছু করছে। বলছে এই আনন্দময়তাটাও কিন্তু শেষ না, এর পেছনেও আনন্দময়। ময় মানে হচ্ছে এটা একটা আবরণ, কথাতেই বলা হচ্ছে আবরণ। তাহলে আবরণটা, আবরণ যেহেতু, এটার পেছনে আরেকটা কিছু থাকতে হবে, তাহলে সেটা কি? বলছে যে সেটাই হচ্ছে আত্মা, সেটাই হচ্ছে আনন্দ ইটসেলফ, এবং সচ্চিদানন্দ স্বরূপ। অর্থাৎ আমার ভেতরে সৎ চিৎ এবং আনন্দ, এটা পূর্ণ রূপে আছে, সকলের রূপ, সকলের মধ্যে আছে। আমি পূর্ণ আনন্দের ভান্ডার, আমি পূর্ণ চেতনার ভান্ডার। তাহলে এত দুঃখ দুর্দশা এত সমস্যা কেন? আমি নিচু তলায় পড়ে আছি, আমি নিচে পড়ে আছি, আমি মনোরাজ্যে পড়ে আছি, আমি শারীরিক রাজ্যে পড়ে আছি। তাহলে যৌগিক টেকনিক এইটা আমাকে শেখায় কি করে আমি নিচু তলা থেকে আস্তে আস্তে ওপরের তলায় উঠবো, আমি আনন্দের রাজ্যে বিরাজ করব। হ্যাঁ, তার জন্যেই আমাদের যোগীরা বিভিন্ন পথ, বিভিন্ন টেকনিক, বিভিন্ন সিস্টেম বলে গেছেন, এবং সেটাই আমরা বুঝবো, বুঝে সেটাই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্সের কনসেপ্ট, এবং এইটার ওপরেই আমরা কাজটা করছি। এইবারে
একটা মানুষের সমস্যা হচ্ছে, ধরুন কারোর ব্যাক পেন হচ্ছে, কারোর ডায়াবেটিস হচ্ছে বা কারোর হাইপার টেনশন হচ্ছে, সেটা কিন্তু শারীরিক সমস্যা, অর্থাৎ অন্নময় কোষের প্রবলেম। কিন্তু এটার রুট কজ কিন্তু শরীর না, এটা প্রমাণিত হয়ে গেছে। এবং ঋষিরা আজ থেকে হাজার হাজার বছর আগে এটা বলে গেছেন যে অশান্ত মনই আপনার শারীরিক সমস্যার কারণ। এবং মডার্ন যে সায়েন্টিস্ট তারাও এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে যে রুট কজ অফ অল ডিজিজ ইট ইজ ডিউ টু সাইকোসোমাটিক, মানে আমার মনের যে অস্থিরতা, মনের যে টেনশন, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলোর প্রেজেন্টেশন হচ্ছে আমাদের শরীরের নানা রকম সমস্যা। তো এইটাকে তাহলে আমরা যৌগিক পার্সপেক্টিভে প্রবলেমটা যদি ভালো করে বুঝি, তাহলে প্রত্যেকটা এক্সিস্টেন্স, প্রত্যেকটা লেয়ারের ইমব্যালেন্সটাই হচ্ছে প্রবলেম। আমাদের শরীরের ইমব্যালেন্সটা আমরা দেখতে পাই, অন্নময় কোষের ইমব্যালেন্স। তো এইটার আগে আমাদের প্রাণময় কোষের কিন্তু ইমব্যালেন্স তৈরি হয়। প্রাণময় কোষের আগে আমার মনটা কিন্তু ডিস্টার্ব হয়। বলছে যে মনটা ডিস্টার্ব হওয়ার তার হয় যার বিজ্ঞানময় কোষ দুর্বল। সুতরাং আমার ইন্টেলেকচুয়াল বডি যদি স্ট্রং হয় তাহলে আমার মন খারাপ হবে না। বলছে যে এটাও শেষ না, ইন্টেলেকচুয়াল বডিটাকে কন্ট্রোল করে আবার আনন্দময়তা। তাহলে এই যে পাঁচটা লেয়ার, এই পাঁচটা লেয়ারের ইমব্যালেন্সই প্রেজেন্টেশন হচ্ছে আমাদের ডিজিজ, আমাদের বিভিন্ন শারীরিক উৎসাহহীনতা বলুন, যাই বলুন, তার ফিজিওলজিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে, হাইপার টেনশন হয়ে গেল। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা লেয়ার ধরে ধরে আমাদের অ্যারেস্ট করার পদ্ধতি বলে দেওয়া আছে। অন্নময় কোষের জন্য একরকম, প্রাণময় কোষের জন্য, এটা আমরা অনেক ডিটেলে ব্যাপার। তো যেমন অন্নময় কোষের জন্য আমরা কি ইউজ করি, আমরা আসন ইউজ করি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ ইউজ করি, ডায়েট ইউজ করি। আচ্ছা, প্রাণময় কোষের ইমব্যালেন্সের জন্য আমরা কি করি, প্রাণায়াম ইউজ করি। আচ্ছা, প্রাণময় কোষের পেছনে আছে মনোময় কোষ। মনোময় কোষের যে ইমব্যালেন্স, সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করি, আমরা কাউন্সিলিং, মেডিটেশন করি। তারপরে ইন্টেলেকচুয়াল বডি, বিজ্ঞানময় কোষ, সৎসঙ্গ, এই যে কথা আপনি শুনছেন, এইটাতে কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল বডি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এই যে আপনি ডিসিশন মেকিং করছেন, আপনি ভাবছেন যে এটা এরকম, আচ্ছা হ্যাঁ এটা এরকম, এটাতে ধীরে ধীরে কি হচ্ছে, আপনার বিজ্ঞানময় কোষের উন্নতি হচ্ছে। আনন্দময় কোষের জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের অনেক আর্ট থেরাপি আছে, ওমকার, বিভিন্ন চ্যান্টিং আছে, তারপরে বিভিন্ন ধরুন ভজন, হ্যাঁ, মিউজিক্যাল প্রেজেন্টেশন, মানে যা করলে আনন্দ হয় সেইটা যদি একটা মানুষ করতে পারে, সেটা যা খুশি হতে পারে। মানে আমরা অবশ্যই পজিটিভ বিষয়ের কথা বলবো। ধরুন আপনি একটা সুন্দর ছোট্ট গল্প বললেন, যে গল্পটা শুনে একটি মানুষ খুব আনন্দ পেল, ব্যাস আনন্দময় কোষের উন্নত হলো। তো এরকম ভাবে যৌগিক মানে যে টেকনিক গুলো বলে দেওয়া আছে, সেখানে স্পেসিফিক্যালি আমাদের বলে দেওয়া আছে যে কখন কোন জিনিসটাকে ইউজ করতে হবে, সেগুলোই ধীরে ধীরে সকলকে জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এবার আমরা একটু পতঞ্জল যোগ দর্শনের দিকে আসি। পতঞ্জল যোগ দর্শনে এই বিষয়টা খুব ক্লিয়ার করে বলে দিয়েছে এবং খুব স্টেপ বাই স্টেপ যাবার কথা বলছেন। উনি কি বলছেন, ওনার ডেফিনেশনটা কি যোগের, উনি বলছেন চিত্ত বৃত্তি নিরোধা যোগা। চিত্ত বৃত্তি নিরোধ যোগা। তো আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বুঝতে হবে। চিত্ত, চিত্ত মানে কি, মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার, এই যে আপনি শুনছেন, আপনি কিন্তু চিত্ত দিয়েই শুনছেন, মানে শুধু মন দিয়ে শুনছেন না। আপনি কিন্তু আমি শুনছি, কে শুনছে, যে আপনি শুনছেন মানে আমি শুনছি, মানে অহং, আমি বসে বসে শুনছি। তাহলে কিভাবে শুনছি, মন দিয়ে শুনছি। তাহলে মন, বুদ্ধি, আচ্ছা এই যে বিচার করছি, শুনছি আর বিচার করছি, তাহলে প্রত্যেকটা সেকেন্ডই কিন্তু আপনার চিত্ত দিয়ে আপনি সব কিছু করছেন। এই যে দেখছেন, শুনছেন, ভাবছেন, তখন কে প্রমিনেন্ট আছে, আপনার চিত্ত প্রমিনেন্ট আছে।
হ্যাঁ, কিন্তু আমরা এটা কখনো ভাবি না, ভাববার চেষ্টা করি না। আমি ভাবছি হয়তো মন দিয়ে দেখছি, অ্যাকচুয়ালি তা নয়, শুধু মন দিয়ে দেখছি না। হ্যাঁ, এখানে আমাদের বডি হেল্প করছে, যেমন কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি, এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এটাকে বলা হয় রিসিভিং অর্গান। রিসিভিং অর্গানের কোনো মানে ক্ষমতাই নেই ওর পেছনে যদি মন না থাকে। হ্যাঁ, তো ওর পেছনে আমি মনটাকে বসিয়ে দিয়ে আমি শুনছি, শুনে আমার ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধি দিয়ে আমি সেটা বিচার করছি। বিচার করে আমি আমার ভেতরে যে পূর্ণ চেতন আছে সে কিন্তু অ্যানালিসিস করছে। অ্যানালিসিস করে আমি কোনটা গ্রহণ করব বা করব না, সেইটা আমি ফাইনাল সিদ্ধান্ত যাচ্ছি না আজকে এই সেমিনারটা আমার শোনা দরকার আছে। এর আগে কিন্তু অনেক আপনার ভেতরে মানে চলেছে। হুম, তো তাহলে চিত্ত বোঝা গেল, চিত্ত কি। এরপরে হচ্ছে বৃত্তি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃত্তি মানে অ্যাকশন, হ্যাঁ, ওয়েভস অফ থট, আমরা যে কাজ করছি, এই কাজটাকে আমরা বৃত্তি বলছি। এই বৃত্তি আবার দু রকম, প্রবৃত্তি আবার নিবৃত্তি। প্রবৃত্তি মানে আমার এক্সটার্নাল ওয়ার্ল্ডে ধাবিত হওয়ার জন্য যে কাজগুলো করি সেগুলো হচ্ছে প্রবৃত্তি পক্ষ। আর নিবৃত্তি মানে যে কাজগুলো আমাকে আমার মনটা ইন্টারনাল ওয়ার্ল্ড নিয়ে যাবে, যেমন আমি চোখ বন্ধ করে একটু মেডিটেশন যদি করি, এটা কিন্তু নিবৃত্তি পক্ষের কাজ। তাহলে প্রবৃত্তি হচ্ছে আমাকে এক্সটার্নাল ওয়ার্ল্ডে নিয়ে যাবে, আমাকে আরো ব্যস্ততা, আরো চাই আরো চাই। হ্যাঁ, এটা আমাকে আমার মনকে শান্ত করে দেবে। কিন্তু নিবৃত্তি পক্ষের ব্যাপারটা হচ্ছে আমার মনটাকে স্থির করবে। এবারে এইটা দুরকম হয়, একটা হচ্ছে ক্লিষ্ট আর একটা হচ্ছে অক্লিষ্ট। ক্লিষ্ট আর অক্লিষ্ট মানে কিছু কাজ আমার দুঃখ দেয়, হ্যাঁ, আবার কিছু কাজ আমাকে আনন্দ দেয়। ঠিক আছে, তাহলে এই সমস্ত এন্টার যে ব্যাপার, এটাই হচ্ছে বৃত্তি। আমি যে কাজ করছি এবং এটা কে সাপোর্ট করছে? ওয়েভস অফ থট। হ্যাঁ, আমাদের যে বিভিন্ন ধরনের চিন্তা, হ্যাঁ, সেইটা আমাকে সাপোর্ট করছে। তাহলে চিত্ত হলো, বুঝতে পারলাম, চিত্ত বৃত্তি হলো, বলছে চিত্ত বৃত্তি নিরোধ। নিরোধ মানে কি? এই সমস্ত কিছুকে বন্ধ করতে হবে। এই যে ওয়েভস অফ থট, এই ওয়েভস অফ থটটা স্টপ হয়ে যাবে, আমার মনে কোনো তরঙ্গ থাকবে না। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। তো এই কনসেপ্টটা বুঝতে হবে, ওটা হচ্ছে একদম শেষ কথা। তো এইটা কিরম ভাবে যাওয়া সম্ভব? উনি 8টা স্টেপস বলেছেন। এবারে এই বিষয়টার সাথে আমাদের দৈনন্দিন জীবনের কি সম্পর্ক, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, যে তাহলে তাহলে কি আমি পড়াশোনা করব না, তাহলে কি রোজগার করব না, তাহলে কি বিজনেস করব না, যে যা করি, ঘরের কাজকর্ম সমস্ত কিছু বন্ধ করে দেবো? হ্যাঁ, এটা বুঝতে হবে। সমস্ত কিছুই করব, কিন্তু আমার মনটাকে আমি শান্ত রাখবো, এবং আমি আমার স্টেশন থেকে আমি কাজগুলো করব। এই কনসেপ্টটা বুঝতে হবে, এবং যোগ প্র্যাকটিস করলেই এটা সম্ভব। এবং এই প্র্যাকটিসের মাধ্যমে আমার উদ্দেশ্য কি? অশান্ত মনকে শান্ত করা। কিরকম ভাবে পারবো? উনি খুব বেসিক জায়গাগুলো নিয়ে কথা বলেছেন, খুব ইন্টারেস্টিং। উনি কিন্তু ঋষি পতঞ্জল প্রথমেই কিন্তু মেডিটেশনের কথা বলেননি। প্রথমেই কি বলেছেন? তুমি যম নিয়ম পালন করো। তো আজকে পৃথিবীর যা অবস্থা, সমাজের যা অবস্থা, এই যম নিয়মটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, যে কিরকম এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি। এবং এগুলো কিন্তু শুধু বইয়ের বিষয় না, যে বইয়ে কতগুলো সুন্দর শ্লোক লেখা আছে পড়ছি পরীক্ষায় পাস করার জন্য, তা কিন্তু না। দৈনন্দিন জীবনে যম কিরকম ভাবে আমাদের কাজ করছে সেইটা একটু আমি বলছি, এবং এটাই সাইকোলজিক্যাল যে ওয়েল বিং, সেটাই আমাদের হতে সাহায্য করবে, যে আমি মানসিক দিক থেকে খুব স্ট্রং ফিল করছি, কিরম ভাবে করব, গাইডলাইনটা কি। সেই গাইডলাইনটা, যেমন প্রথম জোম মানে কি? জোমকে যদি আমি একদম কনসাইজ ফর্মে এক লাইনে বলি, এটা হচ্ছে সোশ্যাল ডিসিপ্লিন। সোশ্যাল ডিসিপ্লিন মানে আমরা সমাজবদ্ধ মানুষ, প্রথমে আমাকে জানতে হবে কিভাবে আমি সমাজে থাকবো। তো সেই গাইডলাইনটা কিন্তু ঋষি দিয়েছেন, এবং 5টা এরিয়ার কথা বলছেন।
যে তুমি এগুলো করো, সমাজে থাকতে গেলে এটা করতে হবে। সেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এরকম কনসেপ্ট আছে। তো এখন কথা হচ্ছে যে আমি যদি এগুলো পালন করি তাহলে কি হবে, আর যদি এগুলো পালন না করি তাহলে কি হবে। তো এইটাই তো বিষয়। হ্যাঁ, আমি যদি অহিংস না হই, আমি যদি হিংসা করি, তাহলে কি হবে, আমার মনটা অশান্ত হবে। আমরা ঘুরে ফিরে কিন্তু ওই জায়গাটাতেই যাব, যে আমাদের দুটো বিষয়, শান্ত মন আর অশান্ত মন, এইটাকে আমি যদি বুঝতে পারি তাহলে আমার যোগ থেরাপিটা করা অনেক সোজা হয়ে যাবে, অ্যাকসেপ্ট করাটা অনেক সোজা হয়ে যাবে। যে অশান্ত, আমি যদি হিংসা করি, সবাই জানি যে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে হিংসা করো না, হ্যাঁ, অহিংস থাকো। যদি হিংসা করি, হিংসা তিন ধরনের, কায়িক, মানসিক এবং বাচিক। এই তিনটে হিংসের মাধ্যমে কি হয়, অশান্ত মন তৈরি হয়। অশান্ত মন তৈরি হয় আমি যদি হিংসে করি। হ্যাঁ, আচ্ছা, আমি যদি মিথ্যে কথা বলি, সত্যের পথে না চলি, তাহলে কি হবে, অশান্ত মন তৈরি হবে। আমি যদি ব্রহ্মচর্য পালন না করি তাহলে কি হবে, অশান্ত মন তৈরি হবে। অপরিগ্রহ, অপরিগ্রহ মানে হচ্ছে নন অ্যাকসেপ্টেন্স, কেউ আমায় কিছু দিলেই আমি সেটা অ্যাকসেপ্ট করবো না। এটা যদি আমি পালন করি, না করি, তাহলে আমার অশান্ত মন তৈরি হবে। তাহলে সমাজে যেরম ভাবে থাকবার কথা ঋষিরা বলে গেছেন, সেটা যদি আমি পালন না করি তাহলে আলটিমেট রেজাল্ট কি হবে, অশান্ত মন। আচ্ছা, অশান্ত মন হলে কি হবে, অশান্ত মন হলে আমার শরীরের মেটাবলিজম বাড়বে। আমাদের শরীরের মেটাবলিজম বাড়লে কি হবে, ব্রিথ বাড়বে, ব্রিথ প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, আমার ব্রিথ খুব ফাস্ট বইতে শুরু করবে। তখন কি হবে, আমার শরীরের অক্সিজেন রিকোয়ারমেন্টটা আমি বাড়িয়ে দিলাম। যখনই আমার অক্সিজেন রিকোয়ারমেন্ট বাড়বে, আমার শরীরে হার্টবিট বাড়বে। তো এরকম ভাবে দেখা যাবে এইটাই আমার কিন্তু সোর্স অফ হাইপারটেনশন, এবং এটাই যদি চলতে থাকে এটাই ডায়াবেটিস নিয়ে আসবে। এবং অশান্ত মন থাকলে আমার বারবার বারবার খাবার খেতে ইচ্ছে করবে, বেশি করে খাবার যখন খাবো এখান থেকে আমার ওবেসিটি আসবে। তো এইরকম ভাবে আমাদের রিলেট করতে হবে যে অশান্ত মনের প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি কি। তো তাহলে ঋষিরা কি বলছেন, এই মনকে শান্ত করার জন্য সোশ্যাল ডিসিপ্লিনটা আমাকে ফলো করতে হবে। আচ্ছা, সেকেন্ড স্টেপ, তাহলে প্রথম আমি বুঝলাম যে সমাজে আমাকে কিরম ভাবে থাকতে হবে। সেকেন্ড স্টেপ, এরপরে হচ্ছে নিয়ম। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। এরপরে আসছে যে আমি কিরকম ভাবে, হ্যাঁ, একটু একটু মিউট রাখুন। গরম পানি দিলি নাকি? হ্যাঁ, একটু মিউট রাখুন, তাহলে সুবিধা হবে। চা খাইবা? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো নিয়মটা কি, নিয়ম হচ্ছে সেলফ ডিসিপ্লিন। এবার সেলফ ডিসিপ্লিন কিরম ভাবে আমি করব, গাইডলাইনটা কি, শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। শৌচ মানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকবে, আমাদের হতে হবে। জাস্ট উল্টোটা ভাবুন, আমি যদি প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন না হই, আমি যদি টয়লেট না যাই, তাহলে আমার কোনো কিছু করার ইচ্ছে জাগবে না। ওই জন্য যোগে প্রথম কি করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়, বিভিন্ন রকম ক্লিনজিং প্রসেসের কথা বলা হয়েছে, ক্রিয়া ধৌতি, যেগুলো করলে আমাদের বডিটা শোধন হয়। এবং বডি যখন শোধন হয় তখন সেটা অটোমেটিক্যালি অনেক মানসিক উন্নতিতে সাহায্য করে এবং মনের দৃঢ়তা বাড়াতে সাহায্য করে। তো সেই জন্যে ক্রিয়া ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। তো প্রথম হচ্ছে শোধন, এরপরে কি, শৌচ। শৌচ হচ্ছে শোধন। শৌচ, সন্তোষ। সন্তোষ মানে স্যাটিসফ্যাকশন অভ্যেস করতে হবে আমাদের সকলকে। আমরা সাধারণত ডিস্যাটিসফ্যাকশন অভ্যেস করি প্রত্যেক দিন। আমার পছন্দের হয়তো এই খাবারটা দরকার, আমার হয়তো এইরকম ঘরে আমি থাকতে চাই, আমি হয়তো এরকম পোশাক পরতে চাই, আমি এইরকম মানুষগুলোর সঙ্গে থাকতে চাই। তো পৃথিবীটা কিন্তু এরকম নয়, আমি যেরকম যেরকম চাই আমার সেরকমটা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক সময় হবে না। সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট কনসেপ্ট। তো
এইটা আমরা প্রথমে যদি অ্যাকসেপ্ট না করি, আমার ভেতরে কিন্তু অসন্তোষ তৈরি হবে। আচ্ছা, অসন্তোষ হলে ফিজিওলজিক্যালি কি ডিস্টার্ব? যত আমি বিরক্ত, অসন্তোষটা আমি অভ্যেস করব, তত আমার কিন্তু ওই ব্রিথ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, আমার হার্টবিট বেড়ে যাবে, আমার ভেতরে মেটাবলিজম বেড়ে যাবে। তাহলে আমরা কিন্তু ঘুরে ফিরে ওই জায়গাটাতেই আসছি, শান্ত মন আর অশান্ত মন। তাহলে মনটা অসন্তোষ যদি মানে আমি অভ্যেস করি, তাহলে অশান্ত মন পাব। তাহলে আমাদের টার্গেট কি? শান্ত মন পেতে হবে এবং সন্তুষ্টি অভ্যেস করতে হবে। সন্তুষ্টি মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এখন যা আছে সেটা আমি ঠিক আছে, চলো এটা অ্যাকসেপ্ট করি। তারপরে তার মানে এই নয় কিন্তু যে আমি মডিফিকেশন করব না, আমি চেষ্টা করব না। আচ্ছা, তাহলে শৌচ, সন্তোষ, তপ, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তপ মানে তপস্যা করতে হবে, মানে যে কোনো কিছুর জন্যে আমাকে খাটতে হবে, ঘাম ঝরাতে হবে, যেটা আজকের যুব সমাজ, ইয়াং জেনারেশনের মধ্যে খুব কম, যে আমরা সস্তায় একটা কিছু পেতে চাই অলওয়েজ। এটা কিন্তু যোগীরা, যোগের যে কনসেপ্ট, সেখানে এটা কেটে দেওয়া হয়েছে, যে তুমি তুমি চেষ্টা করো, তুমি পরিশ্রম করো, এই মানসিকতা নিয়ে এসো যে আমি অনেক খাটবো, অনেক পরিশ্রম করব, হ্যাঁ, অনেক অভ্যেস করব। তাহলে শৌচ, সন্তোষ, তপ, এটাকেই তপ বলা হয়। হ্যাঁ, যে আমি কষ্ট করবো, তপ মানে তাপ উৎপন্ন হচ্ছে। একজন স্টুডেন্ট যদি মন দিয়ে অনেকক্ষণ পড়াশোনা করে, একজন যোগা যে হয়তো প্র্যাকটিস করছে অনেকক্ষণ, সূর্য নমস্কার, এগুলোতে তপ মানে তাপ তৈরি হয়, কষ্ট হয়। তাহলে আমি উইলিংলি কষ্টটাকে অ্যাকসেপ্ট করছি। তাহলে উইলিংলি কষ্টটাকে অ্যাকসেপ্ট করলেই যেটা হবে, আমার ভেতরে কোপ আপ ক্যাপাবিলিটি ইনক্রিজ করবে, এবং আমার ভেতরে অশান্ত মন ক্রমশ শান্ত হবে। তাহলে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়। স্বাধ্যায় মানে হচ্ছে সেলফ স্টাডি। আমরা অন্যকে স্টাডি করি, ও কেমন, ওর পোশাকটা কেমন, ও কেমন আছে, হ্যাঁ, তো করতে হবে কি সেলফ স্টাডি। আমি কেমন, আমার ভেতরে কি চলছে, আমার কি করণীয়, আমি কিরম ভাবে চলবো, সেলফ স্টাডি, এটাকে বলা হয় স্বাধ্যায়। আরেকটা বিষয় আছে গুড বুক রিডিং, যে ভালো ভালো বই আমি যদি পড়ি, তাহলে সেখান থেকে আমি অনেক ইনফরমেশন পাবো। তাহলে এটা হচ্ছে স্বাধ্যায়। তাহলে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় আর ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান মানে সুপ্রিম যে অথরিটি, তার কাছে সারেন্ডার করা। সেটা যে যার বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাকসেপ্ট করতে পারে। একটা সুপ্রিম অথরিটি, হ্যাঁ, তার কাছে আমাকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করলে কি হয়, আমার টেনশন কিন্তু অনেকটা রিডিউস হয়ে যায়। ধরুন আমাদের বাড়িতে প্রত্যেকের বাবা মা আছে, বয়স্ক মানুষরা আছেন, তো আমরা যদি এটা ভাবি যে আমার মাথার উপর একজন কেউ আছেন, তাহলে এটা ভাবলেই কিন্তু অনেকটা স্ট্রেস ফ্রি বা রিল্যাক্স ফিল করি। তো সেই জন্য এই কনসেপ্টটা ডেভেলপ করতে হবে যে একজন সুপ্রিম অথরিটি কেউ আছেন, হ্যাঁ, তার কাছে আমাকে সারেন্ডার করতে হবে। আচ্ছা, তাহলে এই দুটো পার্ট হচ্ছে যম নিয়ম। হ্যাঁ, এই দুটো পার্ট, একটা হচ্ছে সোশ্যাল ডিসিপ্লিন আর একটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। এইটা করার পরে আমার আসন করার অধিকার তৈরি হয়। ওই জন্য এই দুটোকে কিন্তু এথিক্যাল যোগাও বলা হচ্ছে। হ্যাঁ, এইবারে আমার আসন করার যে এবিলিটি, এটা তৈরি হচ্ছে। এবারে আসনটাকে আমরা কি করব, যেটা সবচেয়ে পপুলার যোগের ক্ষেত্রে, স্থিরম সুখম আসনম। পতঞ্জল যোগ দর্শনে কিন্তু অনেক আসনের কথা বলা হয়নি। ধীর স্থির অবস্থায় অধ্যায়টা অবস্থান যদি করা। একটু বলেন খুব ভালো হয়। কোনটা? অধ্যায়টা। স্বাধ্যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, স্বাধ্যায় হচ্ছে সেলফ সেলফ স্টাডি, অর্থাৎ নিজেকে আমি অধ্যয়ন করব, নিজেকে বোঝবার চেষ্টা করব যে আমি মানুষটা কেমন, আমি কতটা পারি বা কতটা পারি না। এইটা কিন্তু এটা আমরা করি না, আমরা অন্য মানুষটা কেমন আমরা সেটার উপরে বেশি নজর দিই। হ্যাঁ, এইটা স্বাধ্যায়। আরেকটা কনসেপ্ট আছে যে স্বাধ্যায় মানে হচ্ছে গুড বুক রিডিং, যে ভালো ভালো বই আমাকে পড়তে হবে, যে বইটা পড়লে আমি সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারবো, এবং এই জ্ঞান অ্যাকচুয়ালি আমাদের নলেজ বাড়াবে। এবং নলেজই হচ্ছে দুঃখের নিবৃত্তি।
মুক্তির একটা রাস্তা। এবং পতঞ্জল যোগ দর্শনে এটাও বলা হচ্ছে যে অবিদ্যা, যে আমাদের এই যে ক্লেশা এবং এই যে আমাদের দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টকে বলা হচ্ছে ক্লেশ, পঞ্চ ক্লেশের কথা বলা হয়। এবং এই ক্লেশের কারণ হচ্ছে অবিদ্যা। হ্যাঁ, তাহলে বিদ্যা কোনটা? হ্যাঁ, বিদ্যা হচ্ছে এই যে আমরা এগুলো জানবার চেষ্টা করছি, এইটা বিদ্যা। এখন আমরা এই যে সায়েন্স, কমার্স, আর্টস, এইটা একটা বিদ্যা, কিন্তু এটা মেটেরিয়াল বিদ্যা। এই বিদ্যা দিয়ে আমাদের কিন্তু টেনশন রিলিজ হবে না। তো আমাদের তাহলে কোন বিদ্যা? এই যে পতঞ্জল যোগ দর্শনের যে কনসেপ্ট, এটা যদি আমরা বোঝবার চেষ্টা করি, উপনিষদের যে কনসেপ্ট, এই সৃষ্টি তত্ত্ব, কিরম ভাবে জগৎ তৈরি হয়েছে, সাংখ্য ফিলোসফি, হ্যাঁ, কিরম ভাবে মানুষ তৈরি হয়েছে, তার কিরম ভাবে আমি আমার ওই জায়গায় ফেরত যাব, কি করে আনন্দের জগতে পৌঁছবো, দুঃখের কি কারণ, এই যে কনসেপ্ট, এগুলো নিয়ে যে জ্ঞান অর্জন, এইটাকেই অ্যাকচুয়ালি বিদ্যা বলা হচ্ছে। যেগুলো জানবার পর, এবং সবচেয়ে সর্বোচ্চ বিদ্যা কোনটা? আত্মজ্ঞান, উপনিষদের জ্ঞান, হু অ্যাম আই। এই বিদ্যাটা যখন কারোর অর্জন হয়ে যায়, তখন তার আর অন্য কোনো কিছু জানবার প্রয়োজন পড়ে না। সে সদা সুখী থাকে, ভালো থাকে। তো এইভাবে এরকম ভাবে কনসেপ্টটা দেওয়া হচ্ছে। তো এই জায়গা, এরপরে আসছে আসন। তো পতঞ্জল যোগ দর্শনে আসনের অনেক কিছু আমরা কিন্তু পাই না, স্থিরম সুখম আসনম, এইটুকু। অর্থাৎ এখানে মেইনলি ধ্যানাসনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, যে আসনগুলো করলে, যেমন পদ্মাসন, সুখাসন, সুখ গোমুখাসন। হ্যাঁ, এবং সেখানে কতগুলো তথ্য দেওয়া হচ্ছে যে কোনগুলোকে আমরা বলবো সম্যম কায়া শিরোগ্রীবা। সম্যম কায়া শিরোগ্রীবা মানে সোজা হয়ে বসতে হবে, সিদ্ধারাটা সোজা থাকবে, এইরকম আসন। এবং এই মাথা, বডি এবং এই সিদ্ধারা, এটা এক লেভেলে থাকবে, মানে সোজা হয়ে বসা। ওকে, এইটুকুর কথা বলা হচ্ছে। তাহলে এই যে সারা পৃথিবীতে এত আসন, এইটার তথ্য আমরা কোত্থেকে পাচ্ছি? এইটা আমরা পাচ্ছি হঠযোগ প্রদীপিকা থেকে। হঠযোগ প্রদীপিকায় বিভিন্ন ধরনের আসন, হ্যাঁ, বলা হচ্ছে যে 84 লক্ষ আসনের কথা বলা হয়েছে, কিন্তু সেখান থেকে আমরা 84 আসন নিয়েছি। হ্যাঁ, নিয়ে সেটার উপরে মডিফিকেশন করছি। হ্যাঁ, এটা হঠযোগিক কনসেপ্ট। এবং থেরাপিউটিক ফিল্ডে এই আসনের গুরুত্ব অপরিসীম। কিন্তু ধরুন একটা মানুষ ভীষণ ব্যালেন্সড, হ্যাঁ, তার খুব সাত্ত্বিক লেভেলের মানুষ, তার শারীরিক খাদ্য অভ্যেস একদম ঠিক আছে, তার কিন্তু অনেক আসন করার প্রয়োজন পড়বে না। সে অটোমেটিক্যালি, সে সাত্ত্বিক স্তরে আছে, সে ধ্যানাসনে বসে চোখ বন্ধ করে মেডিটেশন করলেই হয়ে যাবে। কিন্তু আমাদের সেই যোগ্যতাটা মানুষের নেই, সাধারণ মানুষের। আমরা মেডিটেটিভ স্টেটে পৌঁছতে পারছি না। হ্যাঁ, চোখ বন্ধ করলেই নানা রকম সমস্যা মাথার মধ্যে চলে আসছে। তার জন্য কিন্তু হঠযোগ দরকার। এবং আমাদের হঠযোগ করলে কি হয়, আসন করলে কি হয়, আমাদের যে টক্সিন শরীরের মধ্যে, সেটা রিলিজ হতে সাহায্য করে। আমাদের যে ফিজিওলজিক্যাল সিস্টেম, সেটা অনেক স্ট্রেনদেন হয়। আর কি হয়, এটাকে বলি আমরা কোপ আপ ক্যাপাবিলিটি, অর্থাৎ যুদ্ধ করার ক্ষমতা ফিজিওলজিক্যালি অনেক বেড়ে যায়। হ্যাঁ, আর স্ট্রং বডি, স্ট্রং মাইন্ড। স্ট্রং বডি যখন তৈরি হয়ে যায়, তখন সেই বডিটা দিয়ে আমি আমার মানসিক যে ডিস্টারবেন্স গুলো আছে, সেগুলোকে আমি আস্তে 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 কন্ট্রোল করাটা আমার জন্য সোজা হয়ে যাবে। ঠিক যেমন আমি যদি একটা অ্যান্ড্রয়েড ফোন নিই, সেখানে আমি যে সফটওয়্যার ইউজ করব, আর অ্যান্ড্রয়েড ফোন নয়, ছোট যে ফোন, সেখানে কিন্তু আমি এই গুগল মিটে বসে ক্লাস করতে পারবো না। তাহলে একটা সফিস্টিকেটেড কনসেপ্ট আমার যদি অ্যাডাপ্ট করতে হয়, তাহলে কিন্তু ম্যাটার বা মেটেরিয়াল বডিটাকে চেঞ্জ করতে হবে। সুতরাং আমি ধ্যানস্থ হতে চাইছি, ধ্যানস্থ হওয়ার জন্য এই যে বসবার ক্ষমতাই আমার নেই। হ্যাঁ, আমি 5 মিনিট বসলেই আমার কোমরটা টনটন করে, আমার হাঁটুটা কেমন একটা হয়, হ্যাঁ, খালি মনে হয় চোখটা খুলে ফেলি। এই যে বডিটা রেডি নেই। হ্যাঁ, আমি চিত্তবৃত্তির নিরোধের জায়গাটা যাব কিরম ভাবে, আমি তো বসতেই পারছি না। তাহলে সবার আগে আমার এই বডিটাকে রেডি করতে হবে। এই বডিটা রেডি তখনই হবে যখন আমি মন দিয়ে বিভিন্ন ধরনের বেন্ডিং করব, বিভিন্ন ধরনের আসন করব। আসনগুলো করলেই অটোমেটিক্যালি আমার অশান্ত মন শান্ত হবে। এবং
আরো 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 যে স্ক্রিপচার গুলো আছে, হঠযোগ প্রদীপিকা, ধ্যান সংগীতা, সেখানে আসন সম্পর্কে ডিটেইলিং অনেক তথ্য দেওয়া আছে। প্রত্যেকটা আসনের কন্ট্রাইন্ডিকেশন ইন্ডিকেশন দেওয়া আছে। সেগুলো সময়ের সাথে সাথে আমরা আলোচনা করব, এবং সেগুলো অবশ্যই সকলে যারা প্রফেশনালি কাজ করতে চান তাদের এগুলো জানাটা খুব জরুরি। প্রত্যেকটা আসনের যে বিজ্ঞান, তার ইন্ডিকেশন, কন্ট্রি ইন্ডিকেশন। তো যখনই আমরা আসন করব, আসন করার ফলে আমার বডির মাসেল গুলো যে অশান্ত হয়েছিল, হ্যাঁ, আমার যে ফিজিওলজিক্যাল ডিস্টারবেন্সটা ছিল ডিউ টু মাই রেস্টলেসনেস অফ দ্য মাইন্ড, তখন সেটার প্রেজেন্টেশনটা কিন্তু আমার শরীরের মধ্যে আসবে। এবারে যেই আমি কিছুক্ষণ প্র্যাকটিস করে নিলাম, আধ ঘন্টা 40 মিনিট, তখন সাথে সাথে কি হবে, আমার ওই ডিস্টারবেন্স যে অবস্থা সেটা কিন্তু কন্ট্রোল হয়ে গেল। তাহলে যখনই কন্ট্রোল হয়ে যাবে তারপরেই আমার অধিকার হয় প্রাণায়াম করবার। তাহলে আসনের পরের স্টেজ হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম জিনিসটা কি? বিভিন্ন ধরনের ব্রিদিং প্র্যাকটিস। ওকে, তো এই ব্রিদিং প্র্যাকটিসটা কি? এই ব্রিদিং এর সাথে কিন্তু শান্ত মন অশান্ত মন ভীষণ ভাবে রিলেটেড, এইটা আমাদের বুঝতে হবে। তাহলে আমার মন অশান্ত হলে সঙ্গে সঙ্গে আমার ব্রিথ চেঞ্জ হবে। তাহলে আমার ব্রিথটাকে ঠিক করতে গেলে আমি কি করব? যে কোনো একটা প্রাণায়াম করব। আচ্ছা, পতঞ্জল যোগ দর্শনে কিন্তু নাক টিপে বিভিন্ন রকমের প্রাণায়ামের কথা বলা হয়নি। এখানে প্রাণায়াম বলতে শুধু ব্রিদিং, নর্মাল যে ব্রিদিং, এটার কথাই বলা হচ্ছে। শ্বাস নেওয়া, পূরক, নিয়ে ধরে রাখা, অন্তকুম্ভক, ছাড়া, রেচক, ছেড়ে ধরে রাখা, বাহ্যকুম্ভক, ব্যাস। প্রাণায়াম বলতে এইটুকু বলা হয়েছে। এবং কি বলা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, শ্বাস ও প্রশ্বাস ও গতির বিচ্ছেদ প্রাণায়ামে। অর্থাৎ প্রাণায়াম করার উদ্দেশ্য কি? আমার শ্বাস প্রশ্বাসের যে গতি সেটা আস্তে 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 স্লো ডাউন হবে। এইটা যখনই হবে আমার অশান্ত মন শান্ত হবে। আমি চেষ্টা করলেও কিন্তু আমার অশান্ত মনকে শান্ত করতে পারবো না। হ্যাঁ, ওই জন্য বলা হয় যোগ কর্ম সুকৌশলম। আমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে, আমাকে একটা কোনো পার্টিকুলার টেকনিক অ্যাডাপ্ট করতে হবে, তবেই কিন্তু আমি আমার অশান্ত মনকে শান্ত করতে পারবো। সেই টেকনিকটা কি? আসন একটা টেকনিক, প্রাণায়াম একটা টেকনিক। প্রাণায়াম করলেই অটোমেটিক্যালি আমার অশান্ত মন শান্ত হয়ে যাবে। এবং এরপরে আমরা হঠযোগিক যে প্রদীপিকা, হঠযোগিক কনসেপ্ট, সেখান থেকে আমরা এটা কাজ করার জন্য খুব প্রয়োজন। বিভিন্ন ধরনের প্রাণায়ামের তথ্য পাচ্ছি এখানে। এটাকে বলা হচ্ছে অষ্টকুম্ভক, 8খানা প্রাণায়ামের কথা বলা হয়, এবং যেগুলো থেরাপিউটিক ভ্যালু ভীষণ রকম। হ্যাঁ, উজ্জায়ী, সূর্যভেদা, ভস্ত্রিকা, হ্যাঁ, তো এইরকম কুলিং প্রাণায়াম বিভিন্ন ধরনের, সেগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করব। তো এই প্রাণায়ামের ভ্যালু কিন্তু ভীষণ বেশি। প্রাণায়াম করলে স্ট্রেস রিলিজ হয়, প্রাণায়াম করলে শ্বাসকষ্ট কন্ট্রোল হয়ে যায়, হ্যাঁ, অশান্ত মন শান্ত হতে সাহায্য করে। আচ্ছা, এই পর্যন্ত হলো। তাহলে এটা প্রাণায়াম। তাহলে যোম, নিয়ম, আসন, প্রাণায়াম। আমি প্রাণায়াম করে আমার মনটাকে শান্ত করলাম। তারপরে স্টেপস কি? প্রত্যাহার। তাহলে যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। প্রত্যাহার মানে কি? উইথড্র সেন্সেস ফ্রম আউটার অবজেক্ট। আমার মন কোথায় আছে? মন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা মানেই কিন্তু অশান্ত মন। তাহলে আমাকে সেখান থেকে নিয়ে আসতে হবে। এই মনকে যখনই নিয়ে এলাম সেটাই হচ্ছে প্রত্যাহার। তাহলে প্রত্যাহার কিন্তু উইদাউট প্রাণায়াম সম্ভব না। তাহলে আমি যদি প্রত্যাহার করতে চাই তাহলে আমাকে প্রাণায়াম করতে হবে। আচ্ছা, প্রত্যাহারের পরের স্টেপ কি? যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার এই ধারণার উপরেই কিন্তু সারা পৃথিবীর সাকসেস নির্ভর করছে। ধারণা মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য মাইন্ড, মনঃসংযোগ, কনসেন্ট্রেশন অফ দ্য মাইন্ড। আচ্ছা, এইটা কি? এটা নিয়ে প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে, ক্লায়েন্ট আসে, যে আমি মনঃসংযোগ করতে পারছি না, হ্যাঁ, মনোনিবেশ করতে পারছি না, পড়াশোনায় মন নেই। এইটা আমাদের ভীষণ কাজের একটা জায়গা। তো প্রথমেই এসে আমাদেরকে বলে যে একটু তাহলে মেডিটেশন করি, মেডিটেশন করলে কি মন ভালো হয়ে যাবে বা মন সংযোগ করতে পারবো? তো সেক্ষেত্রে আমাদের সাজেশনটা কিন্তু থাকে যে প্রথমেই কিন্তু মেডিটেশন নয়,
এটাকে বুঝতে হবে। কনসেন্ট্রেশন একটা স্কিল, এই স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ করতে হয় কতগুলো পদ্ধতির মাধ্যমে। উইদাউট প্রত্যাহার কনসেন্ট্রেশন সম্ভব না। যেমন একজন স্টুডেন্ট, সে তো পড়াশোনায় মন দিয়ে পড়াশোনা করতে চাইছে, সন্ধ্যেবেলা পড়াশোনা করতে বসলো, কিন্তু তার পড়ায় মন নেই। তাহলে পড়ায় মন নেই মানে মন অন্য জায়গায় আছে ডেফিনেটলি। হ্যাঁ, আচ্ছা, মন কোথায় আছে? আমি সারাদিন নানা রকম কাজ করেছি, বন্ধুর সাথে মেলামেশা করেছি, রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, ঘুরেছি, মন ওইসব জায়গায় ব্যস্ত। এবারে আমি সন্ধ্যেবেলা আমি আমার মনকে বললাম এবারে তুমি একটু পড়াশোনা করো, মন কেন শুনবে? মন শুনবে না। তার কারণ হচ্ছে সারাদিন আমি মনটাকে ওইরকম ভাবে ডিস্টার্ব করেছি, ওরকম ভাবে এঙ্গেজ করে রেখেছি। তো আমি চট করে বললে শুনবে না কেন? এর পেছনে একটা ফিজিওলজিক্যাল কজ আছে। হ্যাঁ, ডোপামিন। আমি যদি ধরুন অনেক মোবাইল ইউজ করছি, অনেক রেস্টুরেন্টে ঘুরছি, বন্ধুদের সাথে আলাপ আলোচনা করছি, পার্কে ঘুরছি, এগুলোতে আমি তো এনজয় করছি। এনজয় করলেই কিন্তু ডোপামিন সিক্রিয়েট হয়। আচ্ছা, এইটা একটা অ্যাডিকশনের মতো। তাহলে যখনই ডোপামিন সিক্রিয়েট হবে, এবার আমি সন্ধ্যেবেলা আমি আমার মনকে বললাম যে এবার তুমি একটু পড়তে বসো তো, কিছুতেই আমার মন কিন্তু তখন বসবে না। কেন? তখন ডোপামিন সিক্রিয়েট হয়নি, হবে না। ডোপামিন সিক্রিয়েশন আগে আমি করে ফেলেছি, সুতরাং ওই কাজগুলোই আমার করতে আমার ফিজিওলজিক্যাল সিস্টেম উদ্যত হবে বা উৎসাহিত হবে। তাহলে এই কনসেপ্টটা বুঝতে হবে। হ্যাঁ, তো কি করে আমি ডোপামিন ডিটক্সিফিকেশন করব? এক্ষেত্রে আসন ভীষণভাবে হেল্প করতে পারে, ফুড হ্যাবিট ভীষণভাবে হেল্প করতে পারে, এবং প্রত্যাহারের যে কনসেপ্ট, এইটা আমাদের শিখতে হবে যে কি করে আমি একটা স্টুডেন্টকে ফেরাবো পড়াশোনায় বা মনঃসংযোগ করাতে আমি বাধ্য করব। অটোমেটিক্যালি খুব সহজভাবে আনন্দের সঙ্গে মনঃসংযোগ সে করবে। তাহলে তাহলে কনসেপ্টটা আমাদের বুঝতে হবে যে ধারণা মানে কি? ধারণা মানে কনসেন্ট্রেশন অফ দ্য মাইন্ড। যখনই আমি মনটাকে একটা জায়গায় ফোকাস করলাম, তখন কি হলো? ধারণা ধ্যান, ধ্যান হয়ে গেল। ওকে, আচ্ছা, এবারে ধারণা আর ধ্যানের মধ্যে এটাই পার্থক্য। ধারণা আর ধ্যান, ধারণাতে অনেকগুলো থট থাকবে, হ্যাঁ, কিন্তু একাগ্র, অশান্ত না, শান্ত। অনেকগুলো থট আছে, কিন্তু সেটা একটা সুসজ্জিত অবস্থায় আছে। কিন্তু সেখান থেকে যখনই আমি ধ্যানে কনভার্ট করলাম, ধ্যান করবো বলে উদ্যত হলাম, সেখানে কিন্তু সিঙ্গেল থট, একটা কিছুর মধ্যে মনঃসংযোগ করতে হবে। সেটা যা হোক, যা খুশি হতে পারে, যার যেরকম অভিরুচি। কেউ ওম চ্যান্টিং করছে, কেউ একটা নির্দিষ্ট জিনিসের উপরে কনসেন্ট্রেট করছে, হ্যাঁ, কোনো ছবির উপরে কনসেন্ট্রেট করছে। ধারণার বিষয়গুলো আলাদা আলাদা, মানে কনসেন্ট্রেশনের বিষয়গুলো আলাদা আলাদা হতে পারে। তাহলে এই যে একটা কিছুর মধ্যে ধারণ করে আছে, ধারণ করার যে এবিলিটি, তাহলে সিঙ্গেল থট, একটা কিছুর মধ্যে আমাকে মনোনিবেশ করতে হবে, সেটাই হচ্ছে ধ্যান। এবং পতঞ্জল যোগ দর্শন একটা খুব সুন্দর কথা বলা হচ্ছে, সেটা কি সার্বজনীন। সার্বজনীন মানে এটা সকলের জন্য। বলা হচ্ছে যে এটার জন্য না যোগী হওয়ার দরকার নেই, বা তোমাকে গেরুয়া বস্ত্র পরতে হবে না, বা কোনো সাদা পোশাক পরার দরকার নেই। যার মন আছে সেই ধ্যান করতে পারবে, সেই প্রত্যাহার করতে পারবে, সেই ধ্যানস্থ হতে পারবে, সেই সমাধির জায়গায় যেতে পারবে। দরকার হচ্ছে ট্রেনিং, দরকার হচ্ছে অভ্যেস। এর জন্য বিশেষ যোগ্যতার কোনো দরকার নেই, আমাদের সকল মানুষের মধ্যেই সেই যোগ্যতা আছে। কারণ আমরা তো মনের অধিকারী, আমাদের মন আছে। সুতরাং মন থাকলেই আপনার কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশন হচ্ছে একটা ম্যাল প্র্যাকটিস। এইটা আমাদের জীবনযাপনের মধ্যে একটা, আমরা জানি না বলে কি করে মন বিক্ষিপ্ত হয়। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়নি যে কি করে মন শান্ত হয়। ছোটবেলা থেকে আমরা শিখছি, অভ্যেস করছি মন বিক্ষিপ্ততা। তো এইটাই যৌগিক এডুকেশন, যৌগিক প্র্যাকটিস, এই অনুশাসন, যে কি করে আমার অশান্ত মনকে শান্ত করবে, কি ধরনের থট তুমি ক্রিয়েট করবে, কিরম ভাবে মনঃসংযোগ করবে। ছোটবেলা থেকে আমরা কি শুনে আসি? যে মন দিয়ে পড়ো, মন দিয়ে ছবি আঁকো, হ্যাঁ, তো বড় বড় কাজ। কিন্তু মন দিয়ে বসে থাকো, মন দিয়ে জল খাও, আজ পর্যন্ত হয়তো কেউ তো আপনাদের বলেনি।
হ্যাঁ, আপনি মন দিয়ে হাঁটুন, আচ্ছা মন দিয়ে সিঁড়ি দিয়ে উঠুন, মন দিয়ে স্নান করুন, মন দিয়ে দাঁত ব্রাশ করুন, ঠিক আছে? তাহলে মনটাকে এরকম ভাবে ইউজ করতে হবে। এটা করলে কি হবে, যে কাজগুলো করতে আমাদের কোনো স্কিল দরকার পড়ে না, হ্যাঁ, এইটা যখনই আমি করবো এটাই কিন্তু যোগ। যোগ মানে শুধু আসন করলাম এটা যোগ না। আপনি ধরুন আপনি একটা খাবার খাচ্ছেন, খাবার খেতে খেতে আমরা কি করি, টিভি দেখছি, ব্যাস গন্ডগোল হয়ে গেল। আমি বিক্ষিপ্ত মনের অভ্যেস করছি। আমি যাই খাই, আমি হয়তো ভাত খাচ্ছি, আমি হয়তো তরকারি খাচ্ছি, আমি হয়তো রুটি খাচ্ছি, এক কাপ চা খাচ্ছি, আমি মন দিয়ে চা খাবো। হ্যাঁ, আচ্ছা আমি এক গ্লাস জল খাচ্ছি, আমি মন দিয়ে জল খাবো। এটা আমরা করি না। হ্যাঁ, এই করি না বলেই আমাদের মনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এরপরে আমি বলছি না এবার চোখ বন্ধ করে আমি ধ্যান করবো, কখনো সম্ভব না। তাহলে সারাদিন আমি মনটাকে কিরকম ভাবে ডিস্টার্ব করছি, তারপরে আমি ওয়ান ফাইন মর্নিং আমি বলছি চলো এবার একটু ধ্যান করি, ইট ইজ নট পসিবল। তাহলে শুরু থেকেই মানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তেই আমাকে মনের সঙ্গে কনসেপ্টটা বুঝতে হবে। হ্যাঁ, যে আমি বসে আছি মানে মন দিয়ে বসে থাকবো, আমি কথা বলছি মানে আমি এখন মানুষ ধরুন দুটো মানুষ কথা বলছে, কথা বলতে বলতে অন্য আরেকটা জায়গায় মন চলে গেল, আমরা মোবাইলে কথা বলছি, অন্য একটা কাজ করছি। যোগে কিন্তু এটা ভীষণ ভাবে বারণ করা হয়েছে যে সিঙ্গেল পয়েন্ট, আমি যখন যেটা করব সেটাতেই মনঃসংযোগ করবে। অর্থাৎ একটা কাজ আমার ব্রেন কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে প্রথম অবস্থায়। তারপরে কেউ যদি সব্যসাচী হয়ে যায় তখন দুটো হাত সমানভাবে চলবে। কিন্তু প্রথম স্টেজে সাধারণ মানুষের জন্য আমি যদি খাই আমি মন দিয়ে খাবো, আমি যদি গল্প করি আমি মন দিয়ে গল্প করবো, আমি যদি মোবাইলে কথা বলি তখন মোবাইলে কথাটাই বলবো, ওই সময় অন্য আর কিছু করবো না। আমি যদি মন দিয়ে হাঁটি আমি মন দিয়ে হাঁটবো, আমি যদি সিঁড়ি দিয়ে উঠি মন দিয়ে সিঁড়ি দিয়ে উঠবো, আমি যদি স্নান করি মন দিয়ে স্নান করবো। তাহলে এই কনসেপ্টটা বুঝতে হবে, যখনই আপনি মন দিয়ে করলেন আপনি কিন্তু যোগযুক্ত হলেন, আপনি কিন্তু যোগ প্র্যাকটিস করছেন। এইটা হচ্ছে যোগ। আমি আমার সাথে যুক্ত হয়ে আছি, আমি বাইরে নই, আমি আমার সাথে কানেক্টেড। এটারই ম্যাচিউর ফর্ম হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ, অর্থাৎ যেখানে মনের কোনো তরঙ্গ নেই। তাহলে এরম করতে করতে আমি যখন ধ্যানস্থ হয়ে যাব তখন ধারণা, ধ্যান, সমাধি। সমাধি মানে হচ্ছে আমি যেটাতে ধ্যান করব সেইটার যে সূক্ষ্ম অবস্থা, সেই সূক্ষ্ম অবস্থায় বিলীন হয়ে যাওয়া। হুম, ওই জন্যে আহ ধারণা মানে কোন বিষয়ের উপরে আমি কনসেন্ট্রেট করব, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন প্রত্যেকটা জিনিসের একটা মেটেরিয়াল অবস্থা আছে আর একটা সূক্ষ্ম অবস্থা আছে। যখনই যেটার মধ্যে আমি কনসেন্ট্রেট করব, ধ্যানস্থ হলাম, ধ্যানস্থ হয়ে আমি যখন সমাধিস্থ হব মানে ওই মেটেরিয়াল অবস্থাটা আমি উইথড্র করে তার যে সূক্ষ্ম অবস্থা তার মধ্যে আমি বিলীন হয়ে গেলাম, দ্যাট ইজ সমাধি অবস্থা। হ্যাঁ, মানে ধরুন আহ, আমি আমি সূর্যের মধ্যে কনসেন্ট্রেট করছি, তাহলে সূর্যের মধ্যে কনসেন্ট্রেট করতে করতে আমি নিজেই সূর্য হয়ে গেলাম। হ্যাঁ, যেটার মধ্যে মনোনিবেশ করছি প্রথমে এই যে ডুয়েল ব্যাপারটা থাকে, দ্বৈত ভাব ভাব থাকে, কিন্তু যখনই ম্যাচুরিটি লাভ করে দ্বৈত ভাবটা অদ্বৈত ভাবে চলে আসে। এরকম ভাবেই আত্মা, আমার যে আত্মা সেটা পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়, দ্যাট ইজ চিত্ত বৃত্তির নিরোধ। এবং এখানে মনের আর কোনো তরঙ্গ থাকে না। এই অবস্থায় আমি ভীষণ আনন্দের রাজ্যে একটা বিরাজ করব। তাহলে দৈনন্দিন জীবনে এটার প্রয়োজন কোথায়? দৈনন্দিন জীবনের আমরা হয়তো সমাধিস্থ কিন্তু হই, ধরুন একটা মন দিয়ে বই পড়ছেন। হুম, আচ্ছা মন, আপনি রান্না করছেন, এখানে অনেক মহিলারা আছেন, রান্না করতে গিয়ে পুড়ে গেল, আচ্ছা নুন বেশি পড়ে গেল, আচ্ছা লঙ্কা বেশি পড়ে গেল, কেন পড়ে যাচ্ছে? তখন মনটা ঠিক মতো দেওয়া নেই। তাহলে সেখানে কি করতে হবে? কনসেন্ট্রেশন করতে হবে। হ্যাঁ, তাহলে এইরকম ভাবে আমি যদি দৈনন্দিন জীবনে কনসেন্ট্রেশন বা ধ্যানকে কাজে লাগাই তাহলে আপনার দৈনন্দিন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এবং দিস ইজ আর্ট অফ লিভিং। আমি যে জীবনযাপন করছি আনন্দটা কোত্থেকে পাবো? যখন ঠিক ঠিক ভাবে মনোনিবেশ করে কাজটা করব, সেই কাজটা আমি পারফেকশনে পৌঁছে যাব। এটাই হচ্ছে যৌগিক কনসেপ্ট।
সেটাই আমি তখন আরেকটু ম্যাচিওর জায়গায় দেব। আমি যার যেরকম, আমি প্রাণায়ামে মনোনিবেশ করব, তাহলে যখনই আমি প্রাণায়াম করছি, প্রাণায়ামের মনোনিবেশ করলেই অটোমেটিক্যালি আমি প্রাণের মধ্যে আহ, আমি প্রকাশ করব এবং প্রাণের যে অস্তিত্ব আছে এটা বুঝতে পারবে। স্বামী বিবেকানন্দ প্রাণের যে ম্যানিফেস্টেশন, এটা দুটো এরিয়া বলেছেন। একটা হচ্ছে ব্রিথ, আরেকটা হচ্ছে থট। এটা হচ্ছে প্রাণের প্রেজেন্টেশন। তো আমি যদি থটকে ধরি তাহলে আমি প্রাণে পৌঁছবো, আর যদি ব্রিথকে ধরি তাহলেও আমি প্রাণে পৌঁছবো, প্রাণের রিয়েলাইজেশন আমার হবে। তো এইরকম ভাবে বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন টেকনিক, যোগ মানে এটা একটা টেকনোলজি, এটা একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে আমাদের আসতে হবে, সিস্টেমগুলোকে বুঝতে হবে। তাহলেই আমরা ধীরে ধীরে আমাদের যে পারফেকশন দৈনন্দিন জীবনে, সকলে আমরা কি চাই? সুস্থ শরীর চাই, সুস্থ মন চাই, এবং যে যা করি সেটা যাতে আরো ভালো করে করতে পারি। এবং এগুলো ছাড়াও আরেকটা যে আনন্দের রাজ্য আছে, সেই আনন্দের রাজ্যে বিরাজ করার যে এবিলিটি, সেই এবিলিটিটা এই ডিসিপ্লিন লাইফের মাধ্যমেই সম্ভব। এবং এটাই হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক অ্যাপ্রোচ মানে আমি সমস্ত কিছু সম্পর্কে সচেতন, আমার খাওয়া সম্পর্কে সচেতন, আমি আমার চলাফেরা সম্পর্কে সচেতন, আমি কথাবার্তা সম্পর্কে সচেতন, আমি মনঃসংযোগ সম্পর্কে সচেতন। তো যোগে এরকম স্পেসিফিক্যালি প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা গাইডলাইন, মানে মানুষের জীবনটা কিরকম হবে, কোন পথে আমরা যাব, কি করব, সেই গাইডলাইনটা আমরা যোগ দর্শন থেকে খুব সুন্দরভাবে পাই। এবং এটা যদি আমরা ফলো করি তাহলে আমরা কিন্তু ওই জায়গায় পৌঁছে যাব অটোমেটিক্যালি। হ্যাঁ, আনন্দের যে রাজ্য, মানুষের জীবনের উদ্দেশ্যই হচ্ছে আনন্দে থাকা, ভালো থাকবো। তো এটাই হচ্ছে যোগের একটা মানে কনসেপ্ট, এইটা আমরা অ্যাডাপ্ট করব। তো আমার মনে হয় এবার একটু যদি প্রশ্ন আহ, উত্তরে যাই। আমার কতক্ষণ সময় আছে এটা যদি একটু বলেন। দাদা আপনি এখন বলেন, 8টা অসুবিধা নাই। 45 বাজে, 15 মিনিট সময় আছে। 15 মিনিট, আচ্ছা, জি। 15 মিনিট সময় আছে। তো আমি চাইবো এবারে আপনাদের ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন অনুযায়ী আমরা এবার আলোচনা যদি করি, আমার মনে হয় আরো বেশি এফেক্টিভ হবে। স্যার একদম আপনি খুব যে সুন্দর ফিল করে ফ্রি করুন। হ্যাঁ বলুন। স্যার একদম সহজভাবে আমাদেরকে মানে বুঝিয়েছেন। তো আমার মনে হচ্ছে যে আমরা মোটামুটি যোগটাকে আমরা মানে কিছুটা হলেও বুঝতে পেরেছি। মানে যোগটা কি? যোগ বলতে মানুষ যেটা মনে করে যে এটা একটা শারীরিক কৌশল, এটা এভাবে আঁকিয়ে বাঁকিয়ে করতে হবে। যে এই ধারণাটা আজকে এখানে যারা আছে, এখানে সবাই অভিজ্ঞ। যদি কেউ একজন থাকে তার একদম পুরো একটা বেসিক ধারণা হয়ে যাবে যোগ আসলে কি। যোগের এক্স্যাক্টলি। মাধ্যমে এবং আমার কাছে যেটা মনে হলো, এটার মাধ্যমে নিজে একজন সুস্থ, সুন্দর, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে যোগ আমাদেরকে সাহায্য করবে। এক কথায় আমি বললাম স্যার। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবং দেখুন, এই কনসেপ্টটা কিন্তু ইউনিভার্সাল। আজকে সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল যোগা ডে পালন হচ্ছে কেন? হ্যাঁ, প্রত্যেকটা আমাদের ধরুন অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তারা তো আমাদের থেকে অনেক এগিয়ে আছে, কিন্তু যোগকে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ কেন অ্যাকসেপ্ট করেছে? এই কনসেপ্টটার জন্য, যে ওয়েল বিং, ভালো থাকতে গেলে এই কনসেপ্ট নিতেই হবে। হ্যাঁ, স্যার আপনাকে অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছেন। মানে আমরা আগে থেকেই যোগ সম্পর্কে তো অনেক কিছু জানি, কিন্তু তারপর আপনি যেভাবে সুন্দর করে একদম সহজভাবে সবাই একসেপ্ট করতে পারবে আর কি এই জিনিসগুলো। আমরা জানি কিন্তু এভাবে লালন হয়তো করছি না। আপনি যেভাবে বললেন এখন থেকে চেষ্টা করবো এভাবে লালন করতে। একদম একদম। ভালো অ্যাকচুয়ালি থাকবেন। একটা কথা আছে যে যোগ মানে হচ্ছে মজা, যোগ মানে কিন্তু সাজা নয়। এখন আমি একজনকে ডাকলাম, ডেকে আমি শক্ত শক্ত পশ্চাৎ দেখিয়ে দিলাম, চক্রাসন করুন, ধনুরাসন করুন, শুধু দেখে ভয় পেয়ে গেল, ওরে বাবা এটা তো আমার নয়। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি একটা ছোট্ট ঘটনা বলি। ইন্টারন্যাশনাল যোগা ডেতে আমার ক্যালকাটা রেডিওতে আমাদের ডেকেছিলেন ওনারা। তো প্রথমেই স্টেশন ডিরেক্টর এসে আমাকে বললেন হাত জোর করে যে একটু না সহজ সহজ কিছু যদি করান, এই তো দেখছেন আমরা তো এসব করি না, তাহলে আমরা সবাই করতে পারবো।
তো আমি তখন 10 মিনিট এটা নিয়ে বললাম যে যোগ মানে কিন্তু আপনি যদি একটাও আসন না করেন, এবং সেটাই আমি করলাম। আমি কোনো আসন করাইনি, আমি চ্যান্টিং করিয়েছি, আমি প্র্যাকটিস করিয়েছি, এই কনসেপ্টটা দিয়েছি যে যোগ মানে কি অ্যাকচুয়ালি। এইটা কিন্তু খুব দরকার যারা প্রফেশনালি যোগ নিয়ে কাজ করছেন, তারা এটা বুঝবার। মানুষের মধ্যে অনেক ভয়, ভীতি এবং মিথ, হ্যাঁ, এটা লুকিয়ে আছে, তো সেটাকে না ওভারকাম করা খুব প্রয়োজন। আমরা আমাদের স্টুডেন্টদেরকে ওভাবে বুঝাই, মানে আমরা যতটুকু মানে বুঝতে পেরেছি, আমি তো একজন গুরুর কাছে শিখেছি, তো অনেকদিন যাবত করছি আমি 2016 থেকে। তো ওইভাবে মানে ধারণ করেছি নিজের মধ্যে, কিন্তু আপনার কথাগুলো শুনে আরো ক্লিয়ার হলাম আর কি। জি, ভালো থাকুন। থ্যাংক ইউ। নমস্কার। সূর্য আছে বলেই পৃথিবী আছে, সূর্য থেকেই আমরা এনার্জি পাচ্ছি, এবং সূর্য নমস্কার এইরকম ওয়ার্কশিপ করে যদি কেউ করে, 7 দিনের মধ্যে তার অন্যরকম তার এনার্জি লেভেল বেড়ে যাবে। এটা মানে প্রমাণিত, এ নিয়ে অনেক রিসার্চও আছে। হ্যাঁ, এটা আমিও বুঝি, আমিও প্র্যাকটিস করি, আমি বুঝি। একদম। আপনি প্রত্যেকটা রাউন্ডে আপনি 12টা করলেন, তো 12টা স্টেপ, প্রত্যেকবার আপনি মনে মনে সূর্যকে ওয়ার্কশিপ করুন। আচ্ছা সূর্য ওই রকম আমাকে তেজ দাও, ব্যাস এইটুকু। এবং এইটা ভাবতে ভাবতে, হ্যাঁ, ব্রেন কিন্তু ব্রেন বোকা, ব্রেনকে আপনি যে থট দেবেন ব্রেন সেটা রিসিভ করবে। আমি যদি ভাবি আমি সূর্যের মতো তেজ, হ্যাঁ, এটা যদি ভাবি, একটা সময় ওই ওই বার্তাটা ফিজিওলজিক্যালি ট্রান্সফর্ম নিজের হবে। ভেতরে সেটাই Yes, প্রকাশ পায়। ওইটাই মানে সমাধি, ওটাই কিন্তু একটা উন্নত অবস্থা তৈরি হয়ে যায়। এটাই ম্যানিফেস্টেশন, পজিটিভ ম্যানিফেস্টেশন। তো এরকম ভাবে সমস্ত কিছু, আমি একটা হয়তো খুব ভালো রেজাল্ট করবো, আমি যদি প্রথমে ভাবি যে আমার দ্বারা না হবে না, ব্যাস সত্যি তার দ্বারা হবে না। হ্যাঁ, এভারেস্টে উঠতে চাইছে, আমি প্রথমেই ভাবি ওরে বাবা এত উঁচুতে উঠবো কি করে, পড়ে যাবো তো, আমি উঠতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি যদি ভাবি আমি এভারেস্টে উঠবো, কোনো ব্যাপার না, এই থটটা আমাকে তখন উৎসাহ যোগাবে। যোগ এই জায়গাটায় কাজ করে। ধৈর্য, হ্যাঁ, পজিটিভিটি, এইটা অটোমেটিক্যালি আমার মধ্যে কাজ করবে, ফিজিওলজিক্যাল সিস্টেমটাকে কোপ আপ ক্যাপাবিলিটি বাড়ায় এবং ওই জায়গায় যেতে সাহায্য করে। এটাই হচ্ছে যোগের উদ্দেশ্য। তো আর যদি অনেক কারো কোনো ধন্যবাদ প্রশ্ন স্যার, থাকে। আসলে অনেক মূল্যবান কথা, জীবন যাপনের জন্য অনেক জরুরি এগুলি, আর একদম প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার জন্য, সবাইকে ভালো রাখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের ভিতর থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যারকে করতে পারেন। সো স্যার আমাদের আরেকজন স্যার উনি জয়েন করবেন আমাদের নেক্সট আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলুন। হ্যাঁ, স্যার, বলুন। আপনার কথাগুলো খুব ভালো লাগলো। আমি যদিও রাস্তায় ছিলাম, তারপর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি। গতকালও ক্লাসটা আচ্ছা। করেছি, মানে আপনার খুবই ভালো লাগলো। চেষ্টা করতেছি যে নেক্সট প্রোগ্রামগুলো যেন ঠিকমতো উপস্থিত থাকতে পারি, যদিও ব্যস্ততা থাকে। তো স্যার, আমি ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যে যে নামাজ পড়ি, এই নামাজটা কি অ্যাকচুয়ালি ধ্যানের কাজ করে নাকি একটু যোগার কাজ করে? আমি তো বলবো যে এটাও মানে এমন একটা কাজ আপনি দেখাতে পারবেন না যেটা যোগের সাথে রিলেটেড নয়। নামাজের সাথে সূর্য নমস্কারের ভীষণ মিল আছে। এই যে আপনি বডিটা মানে মুভ করছেন, সামনের দিকে ঝুঁকছেন, এই যে সারা দিনের কাজ করার পরে যে আমাদের প্রাণিক ইমব্যালেন্স হয়, সেইটা কিন্তু নামাজ পড়লে প্রাণিক ব্যালেন্স তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই যে সামনের দিকে ঝুঁকছেন, এটা আমরা যেমন অর্ধকুর্মাসন করি, শশঙ্কাসন, কপালটা মাটিতে ঠেকানো, এটা করার সাথে সাথে ব্রেনে সার্কুলেশন আসে। হ্যাঁ, আপনি যদি ভাবেন এটাও কিন্তু একটা বিরাট বিজ্ঞান। এবং প্রত্যেকটার পেছনে কিন্তু এই যৌগিক কনসেপ্টই আছে। আপনি কনসেন্ট্রেশনটা ডেভেলপ করছেন, মন দিয়ে নামাজটা যদি করেন, তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে মনটা যে অস্থির ছিল সেটা সেটা স্থির হয়ে গেছে। জি। সুতরাং নিয়মিত যারা করে তারা তারা বেনিফিটটা কিন্তু তাদের অন্যরকম ভাবে তারা পায়। এবং আমরা অনেককে বলি আচ্ছা ঠিক আছে আপনি আমিনের ওপরে কনসেন্ট্রেশন করুন, আপনি আমিন বলুন বারবার বারবার, যখনই আমিন বলবেন সেটা কিন্তু চ্যান্টিং হয়ে গেল। হ্যাঁ, বিষয়টা একই, ভেতরের ইনার ব্যাপারটা একই, ওই পানি আর ওয়াটার। হ্যাঁ, আপনি যে নামেই ডাকুন, নামের বিভিন্নতা, কিন্তু প্রাপ্ত যেটা হচ্ছে সেটা সেম। অশান্ত মন থেকে আমি শান্ত মনে পৌঁছচ্ছি এবং আনন্দ লাভ করছি, এইটা হচ্ছে ব্যাপার। জি, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।